গ্রামের একটা দরিদ্র মানুষের পকেট কেটে 10,000 টাকা নিলে 3 বার তার বিবেক বাধা দেওয়ার কথা। আমি এদেরকে মোটেও শিক্ষিত মানুষ মনে করি না। আমি মনে করি এরা কিছু বইপত্র পড়ছে, কিন্তু অন্তরের ভিতরে কলিজার মধ্যে কোনো শিক্ষার আলো ঢুকে নাই। বই তো আমিও পড়তে পারি, বই তো যে কেউ পড়তে পারে, পারে না ভাই? কিছু পড়া পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবেন, কিন্তু শিক্ষা যদি হয়ে থাকতো তাহলে তো এই যে পটকা গ্রামের একজন দরিদ্র মানুষ সারাদিন রাত কাজ করে সন্ধ্যাবেলা আসে, পরের দিন সকালবেলা সাল্লায় অথবা যে কোনো এক জায়গায় অফিসে গিয়ে 10,000 টাকা জমা করতে তার কি পরিমাণ পরিশ্রম হয়, এইটা যদি কারো মাথায় একবার ঘুরে, এইরকম শিক্ষিত লোক এই অসুস্থ বৃদ্ধ একজন গরিব মানুষের কাছ থেকে 10,000 টাকা নিয়ে তার স্বস্তিতে থাকার কোনো কথা ছিল না, কিন্তু চোখ বন্ধ করে টাকাটা নিয়ে নেয়। তখন কিসের লেখাপড়া, কিসের দেশ বিদেশ, কিসের শিক্ষা দীক্ষা, কিসের সুন্দর জামা কাপড়, কোনো কিছুই আর মাথায় কাজ করে। এই টাকা নিয়ে করবে কি? এই টাকা নিয়ে কাজটা কি? বাড়ি বানাবে, সোনা কিনবে, গাড়ি কিনবে। একটা বাড়ি হলে 3টা বাড়ি বানাবে, 3টা বাড়ি হলে 5টা বানাবে। বাংলাদেশে থাকলে কানাডায় কিনবে, কানাডায় থাকলে আমেরিকায় কিনবে। এরপরে শেষ পর্যন্ত শেষ বয়সে যখন ঈশ্বর বা আল্লাহ ধরবে, তখন কোন বাড়িতে লুকাবে? তখন কইব যে আমি কি আমেরিকার বাড়িতে লুকাই? লুকাও দেখি আমেরিকার বাড়িতে। এরপরে কি কইব? কানাডার বাড়িতে লুকাই, ওখানে ভগবান নাই। তো যাও কানাডার বাড়িতে। এরপরে কোন বাড়িতে? শেষ পর্যন্ত ওই শ্মশান ঘাটের শেষকৃত্য অনুষ্ঠানের বাড়ি থেকে ফাঁকি দেওয়ার রাস্তা কারো জন্যই খোলা নাই, কারো জন্যই খোলা নাই। এই জন্যই সামান্য টাকা, সামান্য জিনিসের খপ্পরে যারা পড়ে, ওরা জীবনে বেশি দূর যাইতে পারে না। 9-6 করে আপনি কতক্ষণ যাবেন? কোথায় যাবেন? 9-6 করে শেষ কি? 9-6 শেষ হলো 6-9, 6-9 পরে 12-6, 12-6 পরে 8-12, এরপরে কি 11-11, এরপরে কি 12-9, এরপরে কি 9-12, শেষ পর্যন্ত সবই কিন্তু 25-এর ভিতরে। এরপরে যাবে কই? মানুষের জীবনটা এরকমই। কিন্তু যারা বেপরোয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী হাড়ি, এই সমস্ত বিপরে যারা বেপরোয়া, তারা দুনিয়াতে নিজের কপাল নিজেই খেয়ে অট্টালিকার মালিক হতে পারে, দেখতে শুনতে সুন্দর জামা কাপড়ের মালিক হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মনের শান্তি আর আত্মার শান্তি অর্জন করতে পারে না। এটা সাংঘাতিক ব্যাপার। অনেক দরিদ্র লোক আছে খুব শান্তিতে বসবাস করে, অনেক ধনী লোক আছে খুব অশান্তিতে বসবাস করে। এটা গভীরভাবে খুঁজতে দেখতে পাবেন, খালি চোখে দেখা যায় না। এটা আমার তো মনে হয় এই ব্রাহ্মণপাড়া গ্রামে একটা দরিদ্র মানুষ সারাদিন খেতে কাজ করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে 3 প্লেট ভাত লবণ দেয়ার মরিচ ভর্তা দেখাইয়া যে পরিমাণ মনে শান্তি পায়, ওই অট্টালিকায় বসে থেকে দুর্নীতিবাজ লোক 8টা তরকারি দেখাইয়াও এই পরিমাণ মনে শান্তি পায় না। এটা একটা সাংঘাতিক ব্যাপার। শান্তি, শান্তি এমন এক জিনিস, এটা আপনি বেলতলায়ও পাবেন। শান্তি এমন এক জিনিস, সেটা আপনি অট্টালিকায়ও খুঁজে পাবেন না। খালি গাড়িতে ঘুরলে শান্তি হয় না। একটা রোগ যদি হয়, আমি মাঝে মাঝে ভাবি, একা একা বসে ভাবি, আমাদের মতো ভদ্রলোক যারা শহরে থাকি, একবার ডায়াবেটিস হইলে সকালবেলা হাঁটার যে রুটিন, আর ডাক্তার কয়ে দিছে একটা রুটি আর আধা কাপ ভাত, এর বাইরে আর কপালে কিছু জুটে না। আর ব্রাহ্মণপাড়া গ্রামের ওই দরিদ্র লোকটা সারাদিন কাজ করে বাড়িতে এসে 3 তালি ভাত যে মজা করে খায়, ওই ডায়াবেটিস রোগে আক্রান্ত হইলে সকল তরকারি সামনে থাকলেও ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে
ওই একটা রুটি আর হাফ প্লেট ভাত ছাড়া আর কিছুই কপালে জুটে না। সাংঘাতিক। কিন্তু এটাই মানুষ। মানুষ কিন্তু এরকম, মানুষের মর্যাদাটাই এরকম। মানুষের যদি আচরণ ঠিক না থাকে, কথাবার্তা, চাল চলন, উত্তর, সততা অসততা এগুলো ঠিক না থাকে, এটা আসলে প্রকৃত অর্থে মানুষ হয় না। প্রকৃত প্রস্তাবে মানুষ হতে গেলে শুধুমাত্র লেখাপড়া করলেই হবে না, জীবনের মধ্যে একটা পরিবর্তন আনাটা জরুরি। আরেকজনের টাকা, সরকারের টাকা পকেটে ঢুকাইতে কলিজা কাঁপে না কেন? শিক্ষিত, আমি শিক্ষিত লোক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি সুনামগঞ্জে পড়েছি, আমেরিকাতে লেখাপড়া করেছি, এরপরে ওই পোটকা গ্রামের একটা লোকের টাকা আমার পকেটে ঢুকাই আমি কি করে, কি বিবেচনায় ঢুকাই? আর টাকাটা ঢুকানোর পরে নিজের মনের ভিতরে বারবার প্রশ্ন আসার কথা, তো টাকাটা আমার না, টাকাটা আমার না, টাকাটা আমার না। কলবের ভিতরে, কলিজার ভিতরে বারবার দুগুর বুগুর করার কথা, এটার মালিক আমি না, এটার মালিক আমি না, এটার মালিক আমি না। এটার গ্রামে পুটকা গ্রামের অমুক হইলো এটার মালিক, কিন্তু আমি গিয়ে বাজারে মাছ কিনে ফেলছি একটা, এটা দিয়ে 10,000 টাকা দিয়ে মাছ কিনে ফেলছি, পাঙ্গাস মাছ, রৌ মাছ কিনে ফেলছি। রৌ মাছ আবার রাতের বেলা আরাম করে খাইতেও আছি, তো রৌ মাছ খাইয়ে রক্ত হবে না শরীরে? এই কি বলে জানি, বারামের হাওরের রৌ মাছ খেয়ে রক্ত হবে না? তো রৌ মাছ তো টাকা আছে কিনছি, টাকার মালিক তো আমি ছিলাম না, টাকার মালিক ছিল তো পোটকা গ্রামের এক লোক। এই সমাজে, এই দেশে সবচাইতে বেশি গরিব মানুষ নিগৃহীত হয়েছে। শিক্ষিত লোক যারা দুর্নীতিবাজ, তাদের হাতে গরিব মানুষ সবচাইতে বেশি অসম্মান এবং অশ্রদ্ধার শিকার হয়েছে। মানুষ হইতে গেলে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হইতে হয়। এই মনুষ্যত্ব বোধ যাদের মধ্যে থাকে না, তারা শেষ পর্যন্ত দেখতে শুনতে মানুষ মনে হলেও কার্যত বা আচার আচরণে মানুষ হিসেবে পরিচিতি লাভ করে না, তাদেরকে মানুষ অমানুষ হিসেবে আখ্যায়িত করে। যে কয়টা আচার আচরণ মানুষকে মানুষ করে তোলে, তার মধ্যে একটা হলো ওয়াদা, চুক্তি। আমি আপনাকে ওয়াদা দিলাম এটা করব, আমি এখান থেকে সরা যাবে না। আপনি আমাকে ওয়াদা দিলেন এটা করবেন না, আপনি আবার এখান থেকে সরতে পারবেন না। আমি যদি সরে যাই তখন আমি পাতলা হয়ে যাব। এক সময় ছিল, মুরব্বীদের কাছ থেকে শুনবেন, মুখে মুখে জমি বিক্রি করে দিত। আজকালকার দিনে কাবলা দলিল করে জমি বিক্রি করলেও কাজে লাগে, কিন্তু এক সময় ছিল মুখে মুখে বিক্রি করে দিত, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নিত না। আপনাদের বাবা, আপনাদের দাদার কাছ থেকে খবর নেবেন। আমার দাদাকে আমি দেখেছি, আমার দাদার ভাইকে দেখেছি, একবার যদি বলছে যে এই জমিটা আমি তোরে দিয়ে দিলাম, এই যে বলছে দিয়ে দিলাম, আর কোনোদিন কথা পাল্টায় না। ওয়াদা। মানুষকে আপনি মূল্যায়ন করবেন কেন? মূল্যায়ন করা হয় মানুষকে যে কয়টা কারণে, তার মধ্যে একটা হলো কথা দিয়ে কথাটা ঠিক রাখা। আমি যদি বেঈমানি করি, আমি যদি মিথ্যার আশ্রয় নেই, আমি বলবো আপনাকে যে জমিটা নিয়ে যাও, যেহেতু কাগজ করি নাই, কয়দিন পরে বলবো আমি তোর জমি দেই নাই। তখন বিচার আসলে বলে জমি যে কিনছো কাগজ দেখাও। কাগজ তো দেখাইতে পারে না, কিনছে তো মুখে, টাকাও দিছে মুখে, টাকা নিছেও, এরপরে কথা পরিবর্তন করে ফেলছে। এরপরে বিচারকরা খুঁজছে আর কাগজ পায় না, এরপরে কয় জমি দূর, জমি তুই কিনছেই নাই, তুই মিছা কথা কইছস। আসলে তো জমি নিছে, টাকাও দিছে, কাগজ নাই দেখে কথা পরিবর্তন করে অবশেষে মিথ্যাবাদী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মানুষ এখন কেউ তো দেখে নাই, কাগজ নাই, কিন্তু আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, দেখে নাই, সাক্ষী নাই। যে হাতে টাকা গণে দিছে, এই হাত টের পায় নাই। যে চোখ দিয়া টাকাটা দেখছে, এই চোখ সাক্ষী আছে না? যে পকেটে টাকা রাখছে, এই পকেট সাক্ষী আছে না?
কিন্তু জলজ্জন্ত বিচারকদের সামনে বলে ফেললাম যে আসলে আমি জমি বিক্রি করি নাই, তাইলে তো আমার মুখটা ঠিক থাকলো। এই ধরনের লোককে জগতের যে যাই ভালো বলুক না কেন, এই ধরনের লোককে যে ব্যক্তির কাছে এই আচরণ করেছেন তিনি কোনোদিনেই মন থেকে তাকে ক্ষমা করতে পারেন না। এই জন্য মানুষ শিষ্টাচার শিখে। লেখাপড়া করার দরকার কি? লেখাপড়া করে কি শিখে মানুষ? বইয়ের মধ্যে যা লেখা আছে ও আ ক খ এ বি সি ডি, এর উপরে কি হবে? কি হয়? যারা এটা পড়ছে যারা এটা পড়ে নাই তাদের মধ্যে পার্থক্য কি? সুন্দরে কালি আরে বলবেন ময়না ভগবান কো ভগবান কো ভগবান কো, 100 দিন পরে দেখবেন ময়নায় কইব ভগবান কো ভগবান কো ভগবান কো। আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো, তখন আবার কয় আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো। কে আসছো কে আসছো? আমি এক ময়না পাখি দেখছিলাম, কেউ আসলেই বাড়ি থেকে আসলো না। খালি বই পড়লে কিতাব পড়লে তো আর শিক্ষা হয় না। শিক্ষা অর্জন করতে গেলে জীবনের মধ্যে একটা আচরণগত পরিবর্তন আসতে হয়। কাকে আপনি বকা দিবেন, কাকে আপনি গালি দিবেন, কাকে আপনি সম্মান করবেন, কাকে আপনি আদর করবেন, কোন মানুষের সঙ্গে কি আচরণ করবেন, এটা যদি সভ্যতা শিখতে না পারে মানুষ, শুধুমাত্র বই পড়ে মানুষ শিক্ষিত হতে পারে না। হ্যাঁ, সুন্দর জামা পরতে পারবে, প্যান্ট শার্ট থাকবে, দেখতে শুনতে মনে হবে খুব শিক্ষিত, কিন্তু মনের ভিতরে আসলে শিক্ষা থাকবে না। শিক্ষিত লোকেরা ঘুষ খায়, দেখেন না? দেখছেন শিক্ষিত লোকেরা ঘুষ খায়? আচ্ছা, বাংলাদেশ যারা চালায় আর যারা ঘুষের আশ্রয় নেয়, ওরা কি শিক্ষিত না অশিক্ষিত? ওরা কি লেখাপড়া করে নাই? তো টাকা নেয় কেন আপনার কাছ থেকে? তাহলে আপনার কাছ থেকে পয়সা নিল কেন? যে লোকটা শিক্ষিত, যে লোকটা অনার্স পড়ছে, মাস্টার্স পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, পাশ করে সরকারের অফিসার হয়েছে, তার তো আপনার কাছ থেকে জোর করে গলায় পাড়া দিয়ে ঘুষ নেওয়ার কথা না। কথা নেয় কেন? চোখের সামনে গিয়া দেখেন না, দেয় না, সাল্লাই নেয় না। আপনারা কেউ সবাই ভুক্তভোগী আমার ধারণা। নেয় না গলায় পাড়াতে টাকা? দিরাই গেলে গলায় পাড়াতে টাকা নেয় না? তো অনেক পড়াশোনা করছে, যে গলায় পাড়াতে নিচ্ছে, যে আপনাকে বিপদে ফেলে 20,000 টাকা দাবি করছে, কিংবা 20,000 টাকা দাবি করে নিজের জীবনে একটু স্বস্তি বা বউয়ের একটা গহনা কিনছে, সে তো কোনো না কোনো স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে পাশ করে পরীক্ষা দেয়া অফিসার হয়েছে। তো তার মতো ভদ্রলোক, শিক্ষিত লোক আপনার মতো পটকা গ্রামের একজন দরিদ্র মানুষের কাছ থেকে 10,000 টাকা গলায় পাড়া দিয়ে নেয় কেন? জমির কাগজ ঠিক করে দেওয়ার জন্য টাকা নেয় না? কেন নেয়? জমির মাঠ পর্সা করার সময় 30 ধারা এবং 31 ধারা হয়েছে, দেখেন নাই? ম্যাজিস্ট্রেট আইছে, এরকম সুটকেস বইরে টাকা নিয়ে গেছে। আমি দেখেছি একজনকে। আচ্ছা, যে লোক ম্যাজিস্ট্রেট হয়েছে, এই লোক কি লেখাপড়া করে নাই? করছে না? ওর লেখাপড়ার ভিতরে আপনার কাছ থেকে টাকা নিবে এই শিক্ষা দিছে কেউ? তো নিল কেন? আপনি ডরায় দিছেন আর ও নিজের মনে করে নিয়ে গেছে। টাকার মালিক তো আপনি, আপনি না? টাকার মালিক আমি। ওরে দিছি ডরায়া, আর সে মনে করছে অত কষ্ট করে লেখাপড়া করলাম, কিছু টাকাই যদি কামাই করতে না পারি তে আর করলাম কেন? এই জন্য টাকাটা নেওয়াটাকে হে মনে করি এটা তার অধিকার। এক সময় দেখে এত বড় একটা বান্ডেল এটা বইরে গেছে, এইটারে আবার কেউ যেন না দেখে লুকাইতে, হয়তো কেউ যদি আমার মোবাইলের ছবি তুলে ফেলে, এটারে লুকাইয়া সাইজ করে লুকাইতে গিয়া আর বেবাসেবা লাগিয়ে গেছে। কারণ কি? চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে না? টাকা নিতেছে আপনার কাছ থেকে, কিন্তু এটা আবার লুকাইতে হইতেছে। তো লুকাইতে হইতেছে না নাকি? বীর দর্পে নিতে পারতেছে। টাকা যে আপনি দেন গোপনে, এটিকে সামনে দেন না গোপনে দেন? টাকা নেওয়ার জন্য আবার 2 জন প্রতিনিধি আছে, সরাসরি নেয় না। কয় আমাদের স্যার সরাসরি টাকা নেন না, আমাদের মাধ্যমে নিতে হবে, কারণ সরাসরি নিলে বেশি পাপ হবে। তো এই জন্য দ্বিতীয় জনের মাধ্যমে নেয়। ঘুষের টাকা ঠিকই, নিজে নিতেছে না, দ্বিতীয় জনের সাক্ষী রেখে শেষ পর্যন্ত বউয়ের খাতায় জমা পড়তেছে।
তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম, তাহলে কি শিক্ষা হইল? এটা কি শিক্ষা বলে? শিক্ষিত লোক যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, কেউ শিক্ষা যদি কেউ সত্যিকার অর্থে নিয়ে থাকে, আমি টিওনো অফিস, ডিসি অফিস, ডিভিশনাল কমিশনের অফিসে মাঝে মাঝে একবার দুইবার গেছি, ব্যাককলের মতো তাকায়, কেউ আমার চিনে না, আমি চুপচাপ বসে শুধু দেখছি কি করে। এই কাদিরপুর সরালিতুপা থেকে একটা লঙ্গি পরা লোক অফিসে গেছে, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে স্যারের দেখার জন্য। স্যারের সাক্ষাৎ আর পায় না, দুইবার তিনবার স্যারের যে হ্যান্ডেলম্যান, স্যারের যে ডাইনের ম্যান, স্যারের যে বামের ম্যান, এইটা পার হইতে হইতেই তার বাজে গেছে, বিকাল হয়ে গেছে। কেউ কয়ে 200 টাকা দিলে স্যারের সাথে দেখা করাই দিবে, কেউ কয়ে 500 টাকা দিলে স্যারের সাথে দেখা করাই দিবে। শেষ পর্যন্ত সরালিতুপায় ঘুরে আসছে, স্যারের সাথে আর দেখা করতে পারে না। তো আমি এই সমস্ত কথা কেন বলছি জানেন? আমি এই সমস্ত কথা বলছি এইটা, এই ভাটি বাংলাদেশ, দিরাই এবং সাল্লার যে হালত, যে অবস্থান, যে হাওর এলাকা, রাস্তাঘাটের যে হালত, স্কুল কলেজ মাদ্রাসার যে হালত, মন্দির মসজিদের যে হালত, কবরস্থান এবং শ্মশান ঘাটের যে হালত, এগুলো যদি ঠিক করতে হয়, এগুলোকে যদি মেসিভ বড় আকারে কাজ করতে হয়, অনেক বেশি কাজ করে এগুলোকে মেরামত করতে হয়, নতুন করে বানাইতে হয়, সৎ নেতৃত্ব ছাড়া এত বড় পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। বড়ই কঠিন কাজ, বড়ই শক্তিশালী লোকের কাজ। সরকারের টাকা মাইরাও খাবো, আবার জনগণের রাস্তাও হবে, দুইটা তো একসাথে হবে না। সরকারের টাকা মাইরা খাওয়া আমাকে বন্ধ করতে হবে, তবেই জনগণের রাস্তা ফেরত পাওয়া যাবে। দেখেন তো, আপনি বলছেন এখান থেকে আপনি যেতে পারেন না, কোথায় যাবেন? আপনি শ্বাসখাই বাজারে যাবেন, কিভাবে যাবেন? সব তো কান্দা, মাঝখানে নদী, তো যাইবেন কেমনে? কান্দার রাস্তা হবে কেমন করে? নদীর উপর ব্রিজ হবে কি করে? কে বানাবে এই ব্রিজ? এই ব্রিজ বানাতে কোটি টাকার দরকার। কান্দার উপর দিয়ে রাস্তা বানাতে কি দরকার? সাবমার্সিভ রাস্তা বানাতে কি দরকার? কে আপনার জন্য যুদ্ধ করবে? কে এই পটকায় এসে দেখবে, দেখার পরে মনে করবে এই 6টা 7টা হাতির মানুষ যাইতে পারে না, একটা রাস্তা করার জন্য চেষ্টা করবে? এটা তো কয়েকশো কোটি টাকার প্রয়োজন হবে, এটা তো 2-4-10 কোটি টাকার বিষয় না। এই নদীর উপরে ব্রিজ বানাইতে গেলে তো না হলে 100 কোটি টাকা লাগবে। এই 100 কোটি টাকা কে আনবে? কোত্থেকে আনবে? কেন আনবে? যারা এই টাকা দিবে তারা তো পুটকা গ্রাম চিনে না, যারা ঢাকায় বসে রয়েছে তারা তো জানে না পুটকা গ্রামে 7 হাটির লোক কি কষ্টে আছে। কে গে তাদেরকে বলবে? কে গে তাদেরকে জিজ্ঞাসা করবে, এই যে দেখো পুটকা গ্রামের অমুক লোক, অমুক লোক, অমুক হাটির অমুক লোক এই আলোতে আছে, 200 কোটি টাকা দাও, ব্রিজ বানাই, 100 কোটি টাকা দাও, রাস্তা বানাই, আমি শেষ পর্যন্ত শ্বাসখাই বাজারে গাড়ি দৌড়ায় যেতে চাই, গাড়ি দৌড়ায় আসতে চাই। এই অনুভূতি আপনি কার কাছে পাবেন? এই অনুভূতি তার কাছ থেকে পাইতে হবে যে এই ব্যাপারে জানে, যে এই ব্যাপারে জ্ঞান আছে, সে নাকি বলবে। কিন্তু যারা এটা আপনাকে দিবে সে তো আর পুটকা গ্রামে আসে নাই, বাসিন্দা না, পুটকা গ্রামের বাসিন্দা না। তো এই জন্য শক্তিশালী সিদ্ধান্ত না নিতে পারলে, শক্তিশালী ভাবে প্রতিনিধি ঠিক করতে না পারলে, যে স্বপ্ন আমরা দেখি ভাটি অঞ্চলে, প্রতিটা গ্রাম আমার ঘোরা শেষ হয়ে গেছে, 371টার মধ্যে আর 3-4টা বাকি আছে। এই 371টা গ্রাম ঘুরে আমি স্পষ্ট হয়েছি যে যদি গভীরভাবে এই ভাটি অঞ্চলকে টেনে উপরে তুলতে হয়, শক্তিশালী জানা শোনা লোক ছাড়া, যার কথার গুরুত্ব আছে, যার কথার ওজন আছে, যিনি মিথ্যা বলবেন না, যিনি সত্যকে মিথ্যার আবরণ দিয়ে ঢাকবেন না, যিনি যা বলবেন তাই মানবেন, ওয়াদা যা দিবেন এটাই বাস্তবায়ন করবেন, যা সঠিক তাই করবেন, মিথ্যা বলে মানুষকে প্রতারণা করবেন না, এই ধরনের লোক ছাড়া এই ভাটি অঞ্চলকে টেনে তোলা কারো পক্ষেই সম্ভব হবে না। এত নির্জলা সত্যি কথা আপনাদেরকে কেউ ভাঙ্গে বলতে চাইবে না, 9-6 লাগাইয়া বলতে চাইবে, হাসা মিশা লাগাইয়া বলতে চাইবে। কিন্তু আমি আপনাদেরকে ভ্রমরার ভিতরে, যে কটরার ভিতরে ভ্রমরা আছে, এই ভ্রমরা খুলে দিয়ে গেলাম। এখন ভ্রমরা উঠতে থাকবে। কটরার ভিতরে তো ভ্রমরা আছে হইলো ওই রাক্ষসীর গল্পের মতো পুকুরের নিচে, পুকুরের নিচে কটরা বাইর করছেন, কটরারে তুলছেন, খুলে দিছেন, এটার ভিতরে ভ্রমরা আছে, সকলেই খালি কয় ভ্রমরা আছে, কেউ তো প্রকাশ করে না ভ্রমরা কই। কিন্তু আমি কেন হয় না, এই ভ্রমরা আমি আপনাদেরকে খুলে দিয়ে গেলাম। যতক্ষণ
এই দেন দরবার করা লোক আমরা ফিট করতে না পারবো, সেটা আমি কেন, আরেকজনও যদি হয়, অন্য কোনো ব্যক্তিও যদি হয় যিনি দেন দরবার করতে পারবেন, এইরকম দরবারি লোক ছাড়া এত বড় জিনিস সরকার নিজ দায়িত্বে নিজের পকেটের টাকা খরচ করে আপনার কষ্ট দূর করার জন্য এগিয়ে আসবে না। এগিয়ে আসবে তখন যখন আপনার কষ্ট ওই দেন দরবার করা লোকের সাথে উপস্থাপন করে তাকে বাধ্য করতে পারবে যে এখানে যদিও মানুষ কম, এখানে যদিও হাওর এলাকা, এই টাকাটা এখানে দেন, আপাতত কিছুটা অসুবিধা হইলেও আস্তে আস্তে পরবর্তীতে সরকার এখান থেকে বেনিফিট পাবে। এখন কোনো বেনিফিট পাবে না, কিন্তু 5 বছর 10 বছর পরে বেনিফিট পাবে। এটা বুঝাইতে পারলে এই গাঙ্গের উপর দিয়া এই 4-5টা না তো না, 1 2 3 4, এই 4টা গ্রামের জন্য 100 কোটি টাকা দিবে, কিন্তু এটা বোঝানোর মতো ক্যাপাসিটিওয়ালা লোক ছাড়া আপনি কালি কানলে তো পাবেন না। এই ভ্রমরা, এটাই ভ্রমরা। কেন পারি নাই আমরা পারি নাই এই ক্যাপাসিটিওয়ালা লোকের অভাবে পারি না। এখনো যদি করতে হয়, এখনো আপনাকে ওই চিন্তাই করতে হবে। আমার কথা বাদ দেন, ধরেন আমি আপনার সামনে নাই, দিরাই সাল্লাহ তো আছে, আমি আপনার কাছে নাই, আরেকজন তো আছে। একটা লোক লাগবে যে নাকি এই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে এই ঝগড়াটা, এই দেন দরবারটা এই ভাটি অঞ্চলের মানুষের পক্ষ হয়ে যারাই টাকা বরাদ্দ করবে তাদের সাথে দেন দরবার করে টেবিলে বুঝাইয়া শক্তিশালী ভাবে এই টাকাটা এই পর্যন্ত নিয়ে এসে ইঞ্জিনিয়ারের হাতে তুলে দিতে পারবে। আর না হয় বলেন তো দেখি, কাল লবণের নৌকা পানিতে পড়ছে যে আগুয়ের লোকেরা কি বিপদে আছে, এটি হেলিকপ্টার দিয়ে দেখা মনের ভিতরে যুদ্ধ কইরা নিজেরে বুঝাইয়া সরকারকে কনভিন্স কইরা টাকা নিয়ে আসা ইঞ্জিনিয়ারে দিবে। কার লবণের নৌকা পানিতে পড়ছে? কারণ লবণের নৌকা তো পানিতে পড়ে নাই। আসলে লবণের নৌকা তো সব ভাষা অবস্থায় আছে। লবণের নৌকা পানিতে পড়লে পানির সাথে লবণ মিশে যায়, এই তাড়াহুড়া করে মানুষ কিছু কাজ করে। তো এখানে তো কারো লবণের নৌকা পানিতে পড়ে নাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনি এই কাজ করাবেন, তাহলে তার এক অংশের দায়িত্ব আপনাকেও নিতে হবে। আর না হয় আমি নিব না। আমি কেন নিব? আমার তো লবণের নৌকা পানিতে পড়ে নাই, আমার তো ব্যক্তিগত লাভ লোকসানের কোনো হিসাব এখানে জড়িত না। আমি তো এখানে এসে বিলের মালিক হব না, আমি তো এখানে এসে সাল্লায় গিয়া 2টা ভিটার মালিক হব না। এগুলো তো আমার কাছে হাস্যকর মনে হয়। নেতারা নিজেই সম্পদের মালিক হয়ে যায়। তা আমি এসে যদি এখানে বারামের হাওর, আর ওইদিকে কামান বিল, আর ওইদিকে এটা এদিকে কি একটা বিল আছে না, বড় বিল, আতনি বিল, আমি যদি এখানে যাই আতনি বিলের মালিক হই, তাহলে আমার পক্ষে আর জনগণের জন্য উদারভাবে কাজ করা সম্ভব হবে? মাথার মধ্যে খালি কাজ করবে মাছ আর মাছ, মাথার পিছনে খালি কি ঘুরবে? ঘুমাইলেও দেখবো রৌ মাছ পাল মারে, সকালবেলা ঘুম থেকে বল মাছ বাইসে দিছে, তারপরে সন্ধ্যাবেলা দেখবো চুঙ্গার ভিতরে 22 মাছ ঢুকে পড়ছে। যদি আমি মাছের মালিক হইতে চাই, আমি তো করতে পারবো না। আসলে আমার মাথায় মাছ থাকবে না, মানুষ থাকবে, সর্বক্ষণ ঘুরতে থাকবে মাছ। আমি যদি এখানে গিয়া খুঁজি যে সাল্লায় কোন ভিটাটা এখনো বন্দোবস্তের বাকি আছে, সরকারের সাথে আলাপ কইরা ডিসি অফিসে একটা দরখাস্ত দেয়া 2টা ভিটা আনতে পারলেই তো মাসে 12,000 টাকা ভাড়া পাওয়া যায়। এই যদি নেতার মাথায় ঢুকে, তাহলে আমও গেছে, সালাও গেছে। তো নেতার মাথায় এগুলো ঢুকে গেলে বিপদ। নেতার মাথায় তো এই একটা ভিটা, নেতার মাথায় একটা বিলের খেও, শেষ খেয়ে 3 কোটি টাকার মাছ পাওয়া যাবে, এই চিন্তা যদি নেতার মাথায় ঢুকে, তাহলে গেছে নেতা, আম সালা সব গিয়া এটি বিরান ভূমি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সমস্ত শর্ত, এই সমস্ত স্বার্থ, এই সমস্ত সত্য, এগুলোকে রাখতে হবে লোভের বাইরে। যিনি নেতৃত্ব দিবেন, এখানে হ্যাঁ লক্ষ লক্ষ টাকার মাছ মারা হবে, কোটি কোটি টাকার মাছ মারা হবে, মানুষ সরকার লিজ দিবে, যে লিজ আনবে সেইটা নিবে, জেলেদেরকে জায়গা দিতে হবে, লিজের এরিয়ার একটা লিমিটেশন ঠিক করে দিতে হবে। এরিয়া কতটুকু জায়গার ভিতরে মাছ মারা যাবে, কতটুকু জায়গার ভিতরে মাছ মারা যাবে না। আর নেতা নেত্রী যারা হবে তাদের এই আর্থিক ব্যবস্থাপনার সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না, যদি আপনি ভালো কিছু করতে চান। আর যেই নেতা স্বার্থের মধ্যে ঢুকে যায়, এই নেতা
অনেক বড় গলায় আলাপ করে, পরের দিন সকালবেলা একেবারে আগুনে পানি ঢেলে দিলে যেমন হয়, আগের দিন আগুনের মতো ফুটফাত, পরের দিন সকালবেলা দেখি একেবারে দুধ ভাত। কেন? রাইতের বেলা যোগাযোগ করছে, নেতা ঠান্ডা হয়ে গেছে। যারা যোগাযোগ করার তারা ঠিকই যোগাযোগ করছে, আর নেতা পরের দিন একেবারে ঘটনা চেঞ্জ হয়ে গেছে। বোঝাও মুশকিল, কেন গতকাল কেন আপনি খুব গরম, আজকে তো ঠান্ডা কেন? রাইতের বেলা একটু আলাপ হয়েছে তাই। এইগুলো মিলে গভীর ভাবে চিন্তা ভাবনা করে আপনারা যদি মনে করেন, দেখেন আমি একটা কাজের লোক এই অর্থে আমার একটা পেশা আছে, আমি তো পেশায় আইনজীবী। আপনারা আমাকে টেলিভিশনে দেখে থাকতে পারেন। ওই পেশাটা আমার খুব দরদ দিয়ে গড়ে তুলেছি আমি। 20 বছর ধরে কষ্ট করে পরিশ্রম করে আমি আইনজীবী হয়েছি, দিনে রাইতে খাটাখাটি করে। তো আমার আইন পেশাটার মধ্যে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের কাছে এখানে গ্রামে এসে এই বক্তৃতা দিতে গিয়ে আমার আইন পেশাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? হচ্ছে। আজকে রবিবার, কালকে সোমবার, পরশুদিন মঙ্গলবার, এরপরের দিন বুধবার, এরপরের দিন বৃহস্পতিবার, 1 সপ্তাহ ধরে আমি আইন পেশা পরিচালনা করলে যে কয় টাকা আমি আয় করতে পারি, এইটা দিয়া দিরাই সাল্লায় বহু কিছু করে ফেলা সম্ভব। কিন্তু আমি তো এটা ছাইরে আপনাদের কাছে আসলাম একটা বৃহত্তর বড় কাজ করার জন্য। আপনারা যদি দায়িত্ব না নেন, তাহলে আমাকে এত জিনিস ত্যাগ করে আপনারা যদি এর দায়িত্ব নিজের ঘাড়ে তুলে না নিতে চান, তাহলে আমাকে এত বড় ত্যাগ করে আসাটা তো ঠিক হবে না। আমি সোজা বাংলায় যা বুঝি, আমাকে বলতেছেন এটা করার জন্য, এটা দরকার, ওইটা দরকার, আমাকে দিয়ে এটা করাইতে হবে। তো করাইতে গেলে তো আমাকে কিছু একটা ছাইরে আসতে হবে। কিছু একটা ছাইরে আসলাম, এরপরে আপনি আর ঘাড়ে দায়িত্ব নিলেন না, তাহলে আমি কোথায় যাবো তখন? এটা তো গাছে তুললে মই নেওয়ার মতো হয়ে যাবে। গাছে তুললে মই নেওয়ার মতো হবে না? এমন যদি হইতো যে এখানে এসে আমি আয় করতাম, টাকা পাইতাম, বাড়ি পাইতাম, গাড়ি পাইতাম, হাড়ি পাইতাম, ধন পাইতাম, দৌলত পাইতাম, তবেই না আমি ঠিক আছে আপনাদের এই দায়িত্ব না দিয়ে আমি নিজে এইটার পিছে লাগি যেতাম। এখানে তো আমার জন্য ঘর বাড়ি, টাকা পয়সা, হাড়ি গেরি এই সেই কিছুই তো নাই। তো আছে কি? বরং আমি কিছু চাইলে এখানে আসতেছি একটা ফাঁকা শূন্য হাতে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আপনি যদি এটা না বুঝেন, আপনার ঘরে যদি দায়িত্ব না নিতে চান, আর আমাকে খালি ঠেলান, তাহলে আমি এত বড় জিনিস চাইরা এইটার পিছনে দৌড়াইয়া আমসালা সব নষ্ট করে কি লাভ হবে? আমি আপনাদের জনগণকে কেউ এভাবে ধমক দেয় না, আমি যে হারে ধমক দিতেছি আপনাদের। জনগণকে সব তুয়াক্কা করে। তো তুয়াক্কা তারাই করে যার মনের ভিতরে আর একটা বুদ্ধি লোকাইল থাকে। উপর দিয়ে তেল দিয়া সুন্দর করে পিছলা বানাই দেয়া, ভিতর দিয়ে পরে একেবারে খাল টাল সব উজাড় করে দেয়। আমি তো আপনাকে এরকম উপর দিয়ে তেল দিতেছি না। আমি বলতেছি আমাকে যখন আপনি ত্যাগ করতে বলছেন, তখন আপনাকেও তো কিছু ত্যাগ করতে হবে। তা না হলে আপনি আমাকে সাগরের মাঝখানে রাস্তা বানাইতে বলতেছেন, পুটকা থেকে চলে যেতে বলতেছেন হইলো এই শ্বাসখাই বাজারে, বলতেছেন আগুয়ায় আমার কারেন্ট দরকার, মৌরাপুরে আমার কারেন্ট দরকার, এটা বলতেছেন, আইনে দিতে বলতেছেন, বাজারে কারেন্ট দিতে বলতেছেন। তো এগুলো বলতেছেন, তো আমার তো এর থেকে কোনো লাভ নাই, বরং উল্টা তো আমার পকেট থেকে আরো কারি টাকা খরচ করতে হবে এগুলো করতে গেলে। তো তা যদি আমাকে বলতে পারেন, তাহলে আপনি দায়িত্ব নেন না কেন? আপনিও দায়িত্ব নেন, আমিও দায়িত্ব নেই, এরপরে আমরা হাওয়ার দিয়ে রাস্তা বানানো শুরু করে দিই। পারবেন এটা করতে? নিবেন দায়িত্ব? নেন, নির্বাচন করার দায়িত্ব নিজের ঘাড়ে নেন, আমি আর আসবো না। সাহস দেখান, এরপরে আমার সাহসকে এটা দেখতে পাবেন। আমার সাহসের মাত্রা যদি আপনারা দেখতে চান, আপনারা আগামী 30 দিনে সাহস দেখান। আমার ব্যক্তিত্বের ক্যাপাসিটি যদি টেস্ট করতে চান, তাহলে 30 দিন পর্যন্ত আপনাদের ঘাড়ে দায়িত্ব নেন। 30 দিন পরে আমার এই টেস্ট করার মধ্যে পাস ফেলের পরীক্ষা আমার কাছ থেকে নেবেন। আমি আগেই শুরু করছিলাম যে আচরণ, শিষ্টাচার, শিক্ষিত কিনা অশিক্ষিত, এগুলার নির্ণায়ক। বই পড়লেই শিক্ষিত হয় না। শিক্ষিত হয় মানুষ যখন তার আচরণে পরিবর্তন হয়, কথাবার্তায় পরিবর্তন হয়, তার জীবনের মধ্যে পরিবর্তন হয়, তখন মানুষ শিক্ষিত হয়। তো এই শিক্ষা দীক্ষার জায়গাটায় আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাই। আমাকে যে কাজ করতে বলছেন আপনারা, যে দাবি দাবা, আমি বই বানাইছি একটা, দিরাই সাল্লার এই 13টা ইউনিয়ন একটা পৌরসভা মিলে একটা বিরাট বড় বই হয়ে গেছে। কোনটা দরকার, কোথায় শ্মশান দরকার, কোথায় কবর দরকার, কোথায় রাস্তা দরকার, কোথায় এক রাস্তার সাথে আরেক রাস্তা দরকার, কোথায় লিঙ্ক রোড দরকার, কোথায় হাইওয়ে দরকার, কোথায় বাড়ির পাশে রাস্তা দরকার, কোথায় গ্রামের মাঝখানে দরকার, কোথায় শিক্ষিত লোক নাই, কোথায় অশিক্ষিত লোক নাই, কোথায় স্কুল আছে মাস্টার নাই,
কোনো জায়গায় আছে মাস্টার আছে স্কুল ভেঙে পড়ে যেতেছে, কোনো জায়গায় সাঁকো দিয়ে স্কুলে যায়, সাকাম দিয়ে স্কুলে যায়, সবাই বলে আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার। আচ্ছা দরকার তো বুঝলাম, তো দরকার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাকে তো আপনি দায়িত্ব দেয়া এখানে দরকার বাস্তবায়ন করার জন্য পাহারাদার নিয়োগ করতে চাচ্ছেন। তো এই পাহারাদারির দায়িত্বটা আমি কেন নিব যদি আপনি 30 দিনের দায়িত্ব নিতে না পারেন? আমি কেন 5 বছরের দায়িত্ব নিয়ে ঘোরাফেরা করব? নেন। আর আসতেছি না আমি, নির্বাচনে 12 তারিখের পরে আপনাদের সঙ্গে কথা হবে। পাস ফেলের সবকিছুর দাবিদার আপনারা। যদি পাশের কৃতিত্ব আপনাদের, ফেইলের গ্লানিও আপনাদের। যখন আমাকে এই ধরনের দায়িত্ব নিতে চাইবেন তখন আপনি দেখবেন, আপনি দৌড় দিবেন, আমি রকেটে হাঁটব। আপনি রকেটে উঠবেন, আমি আলোক বর্ষে চলে যাব। আপনি হাঁটবেন, আমি দৌড়াবো। আপনি দৌড়াবেন, আমি রকেটে যাব। আপনি রকেটে উঠবেন, আমি আলোক বর্ষের গতিতে যাব। আমার সঙ্গে গতিতে পারবেন না। কিন্তু আপনি হাঁটবেন না আর আমাকে দৌড়তে বলবেন, তা আমি দৌড় দিব না। এত ব্যাককল আমি নই। তো আমি আপনাদেরকে হাঁটার দায়িত্ব দিয়ে গেলাম, দৌড়ের দায়িত্ব আমার গাড়ি থেকে গেল। দৌড়ের দায়িত্ব আমি করব, কিন্তু 12 তারিখের পর করব। আর 12 তারিখ পর্যন্ত আপনারা হাঁটেন, একটু গায়ে ঠান্ডাটা লাগুক। অনেক বড় জিনিস চান তো, পুটকা থেকে চলে যাবেন হলো শ্বাস খাই, তো অনেক বড় জিনিস চাইতেছেন তো, একটু হাঁটেন, একটু কষ্ট গায়ে নেন, একটু ঘামেন, একটু পার্শ্ববর্তী ভাইকে বলেন, আপনাদের সমাজের লোক দিরাইশাল্লাহ অনেক আছে, তাদের কাছে যান, প্রতিনিধি পাঠান, ফোন করেন, বলেন যে এবার আমরা এই কাজ করতে চাই, এবার আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এই কাজকে আমি বলতেছি, আপনি হাঁটতেছেন। আর তখন আপনি দেখবেন আমি দৌড় দিব। আমি দৌড় দিব 12 তারিখের পরে। যদি সত্যিকার অর্থে এরকমের ঘটনা ঘটানো যায় যে দিরাইশাল্লার লোকেরা এক হয়ে এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে এই মর্মে সিদ্ধান্ত নেয়, তাহলে দেখবেন এই ভাটি অঞ্চলে অতীতে যা কিছু হয় নাই, যা কিছু মানুষ দেখে নাই, যা কিছু মানুষ ভাবে নাই, যা কিছু মানুষ চিন্তা করে নাই, এই রকমের নতুন নতুন জিনিস আপনারা বাস্তবে দেখতে পাবেন। এইটা তো এই বাস্তবতাটা যদি আমাকে দিয়ে করাইতে চান, আমাকে যদি এই কামলার দায়িত্ব দিতে চান, তাহলে আপনি শেষ সাথে উইটা কামলারে ডাকার ব্যবস্থা করেন। আপনি আমার হাল চাষ করতে বলবেন, তো আপনি মাজন মানুষ, তা আপনি শেষ সাথে উইটা কামলারে ডাকে দিবেন না? নাকি দিবেন না? ডাকে আপনি ডাকেও দিতে পারবেন না, আর খালি কামলাই খাটাবেন, তা তো হবে না, তা তো হবে না। তো করেন তো, আপনার কাজ হলো ডাকা, আমার কাজ হলো হাল চাষ করা। যদি ডাকতে না পারেন তাহলে তো সূর্য উঠে যাবে, হাল চাষের আর সময় থাকবে না। সবাই ভালো থাকবেন, সকলকেই আদাব। মধ্যে একটা হইল আচার আচরণ। মানুষের যদি আচার আচরণ ঠিক না থাকে, ওই মানুষটা সমাজে নিগৃহীত হয়। আচার আচরণ শিক্ষার জন্য মানুষ লেখাপড়া করে, শিক্ষিত হয়, এরপরে শিষ্টাচার শিখে, সভ্যতা শিখে। এই আচার আচরণ ছাড়া মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় না। মনুষ্যত্ব বোধ তো খুবই কঠিন ব্যাপার। শুধুমাত্র টাকা থাকলেই মানুষ মানুষ হয় না, শুধুমাত্র দেখতে সুন্দর হইলেই মানুষ মানুষ হয় না, শুধুমাত্র বংশ ভালো হইলেই মানুষ মানুষ হয় না।